এটি খুব মোটা দাগে অস্বীকার করবার কোনো উপায় নেই, কিন্তু এর সাথে আপনি আরেকটা জিনিস বলছেন, যেহেতু সংস্কারের বিপক্ষে সে ওই জায়গাটায় যে কারণে হচ্ছে, মানে সংস্কারের সাথে এর কি সম্পর্কটা কিরকম? এই জায়গায় আসছি। এই যে এতগুলো ঘটনা বললাম, হ্যাঁ দেখেন, আইএমএফ এর রিপ্রেজেন্টেটিভ 24 মার্চ বাংলাদেশে এসে বলে গিয়েছে যে তাদের যে শর্তগুলো, সেই শর্তগুলো বাস্তবায়ন না হলে ওরা নেক্সট যে ট্রান্স, মানে পরবর্তী ঋণের যেই অ্যামাউন্টটা 130 কোটি টাকা, সেই অ্যামাউন্টটা নেক্সট ট্রান্সের অ্যামাউন্টটা ওনারা দিবেন না বলে গিয়েছে। 130 মিলিয়ন ডলার যেটা ওনাদের দেওয়ার কথা, ওটা ওনারা দিবেন না। এটা রাষ্ট্র পরিচালনার জন্য এই মুহূর্তে অলরেডি আমাদের বাণিজ্য মন্ত্রী বলেছেন যে প্রায় 350 কোটি টাকা না 315 কোটি টাকার মতো এখন ওনারা বিভিন্ন জায়গা থেকে ওনাদের ঋণের প্রয়োজন, ওনারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তারা এই অ্যামাউন্টটা দাবি করেছে, কিন্তু এই টাকাটা তারা কেন অ্যাভেল করতে পারছে না? শর্তগুলো দেখেন। গুরুত্বপূর্ণ কেন বলেছি, সংস্কার বিপক্ষে থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। দেখেন, রাজস্ব ও আর্থিক খাতে বাংলাদেশের, মোটা দাগে যদি বলি, রাজস্ব ও আর্থিক খাতে বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম এইগুলো ব্যাহত হয়েছে এবং এই কারণে তারা আস্থা পাচ্ছে না। তারা কি শর্ত দিয়েছে? তারা আগের সরকারের আমলে 2023 সালে যখন এই লোনটা অ্যাভেল করা হয়েছিল, তখন বলা হয়েছিল 2027 সাল পর্যন্ত এই যে জ্বালানির জন্য যে ভর্তুকি দেওয়া হচ্ছে এটা জিরোতে নেমে আসবে, কিন্তু আমাদের কিন্তু কোনো সেইটার জন্য প্ল্যান নাই, বরং আমাদের আরো ভর্তুকি বাড়ছে। বলা হয়েছিল যে রাজস্ব খাত সংস্কার করতে যে এনবিআর, এটাকে ভেঙে 2 টুকরা করতে হবে, মানে 2 টুকরা ভালোর জন্য। কি? একটা হচ্ছে রাজস্ব নীতি বিভাগ হবে, আর একটা হচ্ছে রাজস্ব বাস্তবায়ন নীতি বিভাগ হবে। এবং এই অধ্যাদেশটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট চালু করতে চেয়েছিল, অধ্যাদেশটা করেছিল এবং চালু করতে চেয়েছিল, কিন্তু রাজস্ব কর্মকর্তা যারা দুর্নীতিতে মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড শব্দটা তো খুবই প্রচলিত, কিন্তু কে যে কোথায় মাস্টার মাইন্ড এটা এখন ওই যে পররাষ্ট্র উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রী হওয়া খলিলুর রহমান সাহেবকে দেখলে বোঝা যায়। যাই হোক, ওই আলাপে না যায়। একটা লাস্ট লাইন বলেন, কোথায় কোথায় সমস্যা হচ্ছে দেখেন। এই সরকার কিন্তু এই আইনটাই বাস্তবায়ন করলো না। তারপরে ব্যাংকিং সেক্টরের ডেভেলপমেন্টের জন্য, ব্যাংকিং সেক্টরের ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, সুশাসন এনশিওর করার জন্য তারা অ্যাসিস্ট করেছিল যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025 যেটা এসছিল, সেইটার ড্রাফটিং এ আইএমএফ সরাসরি সংযুক্ত ছিল। সেই রেজুলেশনে তারা স্পষ্ট করে বলেছিল যে ঋণ খেলাপি যারা আছে তাদেরকে 10%-এর নিচে নামিয়ে আসা, ব্যাংকগুলোকে রেজুলেশনের মাধ্যমে ব্যাংকগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা, এবং বাংলাদেশ ব্যাংকের যেই স্বতন্ত্রতা সেটা এনশিওর করার জন্য একটা প্রস্তাবনাও ড্রাফট হয়েছিল, কিন্তু সেইটা আলোর মুখ আর দেখলো না। এখন যে ব্যাংকিং রেজুলেশন অ্যাক্ট হয়েছে, সেই অ্যাক্টের মধ্যে বরং এই যে ঋণ খেলাপি যারা ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করেছে, সেই গ্রুপের, এই যে বারবার বলি না যে আচ্ছা ওনারা যে এরকম করেছে, ওনাদের ইশতেহারের বিপক্ষে কিভাবে যাচ্ছে ওনারা? আপনি দেখেন বিএনপির ইশতেহারের 10 নম্বর দফাতে যে প্রস্তাবনা আছে, ওনারা নিজেরাই সেই প্রস্তাবনার বিপক্ষে যাচ্ছে। 1 নম্বর দফায় বলেছে সংস্কার কমিটি করবে, সেই পরিষদ কোথায়? ওনারা এখন বলেন সংশোধন কমিটি করবে। সংশোধন আর সংস্কার তো এক না।